সুভাষিসবাবু, একটা বিষয় আপনাকে জানাই, ইতিমধ্যেই জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে 4 গুণ উৎপাদন বাড়াতে হবে মিসাইলের তাদের দেশে। তাহলে তো এই কথাটা থেকে এক প্রকার পরিষ্কার, এই যে ডোনাল্ড ট্রাম্প বললো, এই যে আমেরিকা বললো যে যতদিন খুশি আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো, আমাদের কাছে ফিউয়েল রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কোনো সমস্যা নেই, তাহলে এবারে কি আমেরিকার অর্থনীতিতেও তাহলে কি এবারে আঘাত পড়তে চলেছে? বা আমেরিকা যে শোনা যায় এত শক্তিশালী একটা দেশ, তাহলে এবার তারও ধাক্কাটা লাগছে ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে? প্রণব মুখার্জির একটা অসাধারণ কথা আছে, কোন একটা ম্যাগাজিনে পড়েছিলাম। যেই নেতা মিথ্যে কথা বলে ভুলে যায়, সেই নেতার এখনো রাজনৈতিক পরিপক্কতার পুরনো মানে পূরণ হয়নি, মানে পূর্ণ আকারে নেই। তো উনি মিথ্যে কথা বলে ভুলে যান। তার কারণটা হলো, উনি যে যে জিনিস দাবি করেন তার অধিকাংশ জিনিস উনি পরবর্তীকালে নিজেই খণ্ডন করে দেন। এবং এবং এই জিনিস আজকে বলে না, এই জিনিস আমরা ইন্ডিয়া পাকিস্তান পিস থেকে শুনছি। তারপরে কতবার যে রাশিয়া ইউক্রেনের মধ্যে উনি পিস ঘটালেন উনি নিজেই মনে করতে পারবেন না। তারপরে এখন শুনলাম ইরান নাকি ক্ষমা চাইছে বলে উনি ইরানকে ক্ষমা করে দিচ্ছেন, অথচ উনার ভান্ডারের অবস্থা খুব খারাপ ইরানের অ্যাটাকের পরে। অ্যাজ এ হোল উনি যে মিথ্যা কথাগুলো বলেন নিজেই ভুলে যান, আবার নিজেই লোকের কাছে হাস্যকর হয়ে ওঠেন। এটা প্রমাণ করছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বা এমন একটা লোককে দিয়ে লিড করছে যে কিন্তু প্রচন্ডই মেগালোমেনিয়াক, প্রচন্ডই মিথ্যেবাদী, এবং তারও উপরে গিয়ে যেটা বলা যেতে পারে, সে প্রচন্ড রকমের ভয়ভীত এখন বিভিন্ন রকম আক্রমণের কারণে। এবং সেক্ষেত্রেই সে কোনোদিনই বুঝে উঠতে পারছে না যে এক্স্যাক্টলি কি করলে তার আজকে মুখটা বাঁচবে, সেটা বুঝতে পারছে না বলেই বারংবার একটা এমন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে ন্যারেটিভটা খুব একটা কাজে লাগছে না, এবং পরবর্তীকালে গিয়ে সেটা সবার সামনে ওপেন আপ হয়ে যাচ্ছে। তাহলে তো এ বিষয়ে একটা কথা বলাই যেতে পারে সুভাষিস বাবু, মানে ট্রাম্প এতদিন ধরে যেটা ভয়ের আবহ যে তৈরি করলো, বা এই যে এই আলোচনাটা আমরা এর আগেও আপনার সঙ্গে করেছিলাম, যেহেতু সামনে মিড টার্ম ইলেকশন আছে, তাই ট্রাম্প কিন্তু অনেকটা চাপে রয়েছে, সে চাইছে যুদ্ধটা শেষ করতে, কিন্তু ট্রাম্প এখন পুরোপুরি নিজের সাজানো ছকের মধ্যেই যেন ফেঁসে গেছেন। কারেক্ট, আমি তো বলেছি ইরান আমেরিকাকে বিভিন্ন প্রকারের অ্যাটাক করেছে। প্রথম অ্যাটাক হচ্ছে তাদের কাইনেটিক অ্যাটাক। সেই কাইনেটিক অ্যাটাকে কিসে হিট করেছে? সেই কাইনেটিক অ্যাটাকে হিট করা হয়েছে সেই সব মূল্যবান স্থাপত্যগুলোকে যেটা আমেরিকা এত দিন ধরে মিডিল ইস্ট এবং ইরানের আশেপাশে তৈরি করেছিল। দ্বিতীয় জিনিসটা ইরান কি হিট করেছে? ইরান হিট করেছে গ্লোবাল পোডিয়ামগুলোতে, যেখানে ইরান পরিষ্কার ডিমান্ড করেছে যে আপনারা মুখ খুলুন যে আমাদের সাথে যেটা হচ্ছে এটা ন্যায় হচ্ছে না অন্যায়। তৃতীয় জিনিসটা কি করেছে? আমেরিকার এই হিটগুলোতে একটা আমেরিকাকে এতটাই ইকোনমিক লস এনে দিয়েছে যে আজকের ডেটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প অ্যান্সারেবল হয়ে পড়েছে টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং সেই জিনিসটা অ্যান্সারেবল হয়ে পড়েছে শুধু না মাত্র রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কাছে না, সে অ্যান্সারেবল হয়ে পড়েছে টু নিজের দেশের কাছে। এবং এই যে বারংবার বিভিন্ন রকম ভাবে যে তাদেরকে ক্ষমা প্রার্থী হতে হচ্ছে, এটাই তো একটা প্রশ্নবোধক চিহ্ন। আর এটাই তো সুভাষিস প্রমাণ বাবু, করে আমরা কিন্তু দেয়। এই সম্প্রতি ইতিহাসে দেখলাম যে এখন ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে তার দলের লোকও সরে যাচ্ছে, আধিকারিক সরে যাচ্ছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু তার কার্যকাল শেষ হতে আর 2 বছর বাকি, এটা 26 সাল 28 সাল অবধি রয়েছে তার কার্যকাল। তাহলে এই যে এই শেষ মুহূর্তে এসে, বা তার এই 4 বছরের মধ্যে এই যে মাঝ পজিশনে এসে, এই যে তিনি এই দেশের সঙ্গে ওই দেশের যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন, তিনি আমেরিকাকে সমস্ত বিশ্বের সামনে তিনি একটা হাসির খোরাকে পরিণত করছেন, এটা করে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কি কোনো জায়গা থাকছে? তার লাভটা কি হচ্ছে? অফকোর্স ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লাভ থাকছে। ডোনাল্ড ট্রাম্প একজন অত্যন্ত অত্যন্ত ঘাঘু ব্যবসায়ী। ডোনাল্ড ট্রাম্প রিয়েল এস্টেটে ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিয়েল এস্টেট টাইকুন অফ দ্য ওয়ার্ল্ড। তো ডোনাল্ড ট্রাম্প এই যে ডোনাল্ড ট্রাম্পের একটা ঘটনা আপনাদের বলি, এটা হয়তো আপনাদের চ্যানেলে আগেও বলেছি। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যখন প্রথম স্ত্রী মারা যায়, ডোনাল্ড ট্রাম্প একটা জমি কেনে কবর দেওয়ার জন্য। এবং আপনারা জানেন কবর দেওয়ার জন্য যদি কোনো জমি কেনা হয় সেটাকে খুব সাবসিডাইজড রেটে বিক্রি করা হয়। তো কয়েক একর জমি ডোনাল্ড ট্রাম্প কিনে সেখানে তার প্রথম স্ত্রীকে কবর দেয়। সেইটা কবর দেওয়ার ঠিক 8 মাস বাদে সেখানে দেখা যায় সেই একর জমিটাকে ব্যবহার করে গলফ কোর্স বানিয়েছেন, এবং সেখানে প্রচুর আমোদ প্রমোদ এবং লাক্সারি লোকজন আসছে যাচ্ছে, এবং কবরটাও সেখানে আছে। অর্থাৎ উনি একটা জমি কিনলেন সাবসিডাইজ দামে, একটা একটা মানুষের শেষ
তাকে ওখানে শায়িত করার জন্য। তারপরে সেই জায়গাটাকে উনি ব্যবসায়িক রূপে ব্যবহার করে দিলেন, এবং মানুষটাকে, যেটা ওনার সো কল্ড প্রেমিকা, মানে তার স্ত্রী, অর্থাৎ যার কাছে হিউম্যান ভ্যালিউস গুলো এতটাই নিম্নমানের যে সে তার নিজের মৃত স্ত্রীকে ব্যবহার করে সে নিজের রিয়েল এস্টেটের ব্যবসা বাড়াতে পারবে, সেই মানুষের কাছে গোটা পৃথিবীর সেন্টিমেন্টের কোনো দাম আছে বলে আপনার মনে হয়? আমেরিকান কোনো সেন্টিমেন্টের দাম আছে বলে আপনার মনে হয় না। বাস্তবটা হলো এটাই যে আগামী কিছুদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রকম ভাবে দেখবেন, যেখানে যেখানে ট্যারিফ বাড়িয়েছিল সেখানে সেখানে ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেটের মানে অগ্রগতিটা কতটা সাংঘাতিক অগ্রগতি, একেবারে। এবং এটা হতে 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 এমন একটা স্ট্রাকচারের দিকে এগিয়ে নিয়ে গেছে, আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার ঊর্ধ্বে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের এই ইন্টেনশনটা, এবং তার জন্যই গোটা পৃথিবী হাসছে তার উপর। একেবারে, অবশ্যই সুভাষিস বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এই সমস্ত কিছুর মধ্যে একটা দেশের নাম আমরা যেন বারবার ভুলে যাচ্ছি, বা এই যুদ্ধের আবহে তার নামটা উঠলে পরও আবার পিছিয়ে যাচ্ছে। সেই দেশ এবার হুঙ্কার ছেড়েছে। কোন দেশ বলুন তো? পাকিস্তান। যে পাকিস্তানকে বারবার আমরা বিভিন্ন কথায় বলি যে ভিখারির দশা, কাঙাল দশা, কাঙাল পাকিস্তান, সেই পাকিস্তান এবারে কি যুদ্ধে জড়িয়ে যেতে চলেছে? পাকিস্তান এবারে একটা হুমকি দিয়েছে। কি বলেছে? সে বলেছে যে আমরা কিন্তু কাতার নই, আমরা কিন্তু পাল্টা মারবো এবং মেরে কিন্তু আমরা শেষ করে দেব। এই যে পাকিস্তান বলছে যে আমাদেরকে কাতার ভাবলে পরে ভুল ভাবা হবে, আমরা কিন্তু মারবো, এবং তারা থামবে না। মোট কথা তার কথার বক্তব্য হচ্ছে এটা, বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, যে দেশই হোক না কেন, তারা কিন্তু আক্রমণ করবে এবং মারবে। কেন মারবে? কি হয়েছে ঘটনা? ইসরায়েল একটি মিসাইল ছুড়েছে এবং সেই মিসাইলটি গিয়ে পড়েছে ইরানের পাকিস্তান এমবাসির সামনে। আর এই ঘটনায় পাকিস্তান গেছে বিশাল খেপে গিয়ে কি বলছে? আমরা পাল্টা মারবো, আমাদেরকে কাতার ভাবলে পরে ভুল হবে, এবং কোনো দেশ যদি আমাদেরকে অ্যাটাক করে আমরা কিন্তু মেরে একেবারে ফাটিয়ে দেব। এবারে কথাটা হচ্ছে, পাকিস্তানের এতটা কি মাজার জোর রয়েছে? আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, কথাটা শুনে না সত্যি মনে হচ্ছে যে অপারেশন সিন্দুরের কথাটা আমার মনে পড়ে যাচ্ছে। যে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে সে তো বুঝলাম, খুব ভালো কথা, কিন্তু পাকিস্তানের কাছে কি এতটা ক্ষমতা রয়েছে যে সে যে কোনো দেশকে মেরে দিতে পারে, উড়িয়ে দিতে পারে? মারুক না, ইরানকে মারুক, আমাদের হাত থেকে বেশি কাজ ইরানই শেষ করে দেবে। শুনুন, যারা আফগানিস্তানের মতো একটা তালিবানি নন ফরম্যাটেড আর্মিকে আর ঠেকাতে পারছে না, যারা বালুচিস্তানের লিবারেশন ফোর্সকে ধরে রাখতে পারছে না, তারা ইরান যে আমেরিকান ফোর্সদের নাকানি চোবানি খাইয়েছে, ইসরায়েলকে নাকানি চোবানি খাওয়াচ্ছে, তাদের সাথে লড়বে? মানে এই কথাগুলো না, আপনাকে আমি বলছি, এইগুলো ইচ্ছাকৃত বলে, এবং এইগুলো অফলাইনে গিয়ে ক্ষমা টমা চায় বোধ হয়, নাহলে মানে এই ধরনের কথা বলা মানে আর যাই হোক কোনো মানে সুস্থ সবল দেশ তো করতে পারে না। আর আমার কাছে অনুরোধ, আকুতি মিনতি করে আমি অনুরোধ করছি আসিফ মুনিরকে, এবং আকুতি মিনতি করে আমি শাহবাজ শরীফকেও অনুরোধ করছি, এটা আপনাদের সাথে অন্যায় হয়েছে, আপনারা ইমিডিয়েট তেহরানে অ্যাটাক